হ্যালো স্টুডেন্টস, আমরা ফিরে এসেছি আবার একটা নতুন কোয়েশ্চেন অ্যান্সার সেশনে। অন্য দিনের মতো আজকেও আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর করব, যেগুলো থেকে তোমরা ধারণা পাবে যে কী ধরনের প্রশ্ন আসতে পারে সামনের যে পরীক্ষাগুলো আছে সেই প্রশ্নগুলোতে। আমরা চলে যাই একদম আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশনে। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আমরা যেটা ফেস করব সেটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ লোথাল। আমরা জানি যে লোথাল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটা বিখ্যাত সাইট। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের একটা ফেমাস পোর্ট আমরা বলতে পারি লোথালকে। এবং এই লোথালের যে শব্দটা, লোথাল শব্দটা, এই শব্দটা একটা সিন্ধ্রি শব্দ। এই শব্দটা একটা সিন্ধ্রি শব্দ। মহেঞ্জোদারো একটা সিন্ধ্রি শব্দ, যেমন সিন্ধ্রি ভাষা, তেমনি লোথালটাও একটা সিন্ধ্রি ভাষা। যে লোথাল শব্দের অর্থ হলো মৃতের স্তূপ বা মাউন্ট অফ ডেড। মহেঞ্জোদারো শব্দের অর্থ মাউন্ট অফ ডেড, চানুয়োদারো শব্দের অর্থ মাউন্ট অফ ডেড, আর লোথাল শব্দের অর্থ মাউন্ট অফ ডেড বা মৃতের স্তূপ। সেই লোথালকে নিয়ে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ লোথাল। এর মধ্যে চারটে বৈশিষ্ট্যের মধ্যে কোনটা লোথালের বৈশিষ্ট্য নয়? ডিসকভারি অফ এ ডকইয়ার্ড, এটা তো হবেই না, বুঝতেই পারছো, ডকইয়ার্ড ওখানে পাওয়া গেছে, বন্দর ওটা। ডেপিকশন অফ এ শিপ অন এ সিল, একটা জাহাজের ছবি আমরা পাচ্ছি কোথায় না, একটা জাহাজের ছবি পাচ্ছি একটা শিলমোহরের ওপর আঁকা। রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড সার্কুলার ফায়ার অল্টার ফর অ্যানিম্যাল স্যাক্রিফাইস, অ্যানিম্যাল স্যাক্রিফাইস আমরা পাচ্ছি, ফায়ার অল্টার একটা পাচ্ছি, যজ্ঞ বেদি যেটাকে আমরা বলি সেই যজ্ঞ বেদি পাচ্ছি। আর এভিডেন্স অফ দ্য ইউজ অফ প্লাউ, একটা হাল বা চাষ করার যে একটা প্লাউ, সেই লাঙলের একটা এভিডেন্স আমরা পাচ্ছি লোথাল থেকে। এর মধ্যে কোনটা আমাদের অ্যান্সার হবে, কোনটা বৈশিষ্ট্য নয় লোথালের? প্রথম তিনটে কিন্তু লোথালের খুব বড় বৈশিষ্ট্য। ডিসকভারি অফ এ ডকইয়ার্ড, ডেপিকশন অফ এ শিপ অন এ সিল, এটা একটা খুব বড় আবিষ্কার লোথাল থেকে। লোথাল যে একটা ডকইয়ার্ড ছিল এটাকে বুঝতে সাহায্য করেছে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস। তার মধ্যে একটা জিনিস হলো এইটা, শিলমোহরের ওপর জাহাজের ছবি আঁকা। এইটা থেকে আর্কিওলজিস্টরা বুঝতে পেরেছে যে লোথালটা একটা একটা পোর্ট বা রিভার পোর্ট ছিল এই লোথাল। আর রেক্ট্যাঙ্গুলার অ্যান্ড সার্কুলার ফায়ার অল্টার ফর অ্যানিম্যাল স্যাক্রিফাইস, যজ্ঞ বেদি পাওয়া গেছে। এবং এই যজ্ঞ বেদিটাও একটা খুব ইম্পর্টেন্ট আবিষ্কার লোথাল থেকে। আমরা জানি যে ফায়ার অল্টার প্রমাণ করছে যে এরা ফায়ার ওয়ারশিপ করতো, এরা যে ফায়ার ওয়ারশিপ করতো, এরা যে আগুনের পুজো করতো, এইটার প্রমাণ বহন করছে মেনলি ফায়ার অল্টারগুলো, মানে যজ্ঞ বেদিগুলো। এই যজ্ঞ বেদির আবিষ্কার লোথালের একটা খুব বিখ্যাত আবিষ্কার। তাহলে প্রথম তিনটে অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার আমাদের করতে হবে এভিডেন্স অফ দ্য ইউজ অফ দ্য প্লাউ, অর্থাৎ এই লাঙলের যে একটা এভিডেন্স, এই এভিডেন্সটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না। তাই অ্যান্সার আমরা করব অবভিয়াসলি ডি অপশানটা, লাস্ট অপশানটা উত্তর হবে। এবং লোথাল বলে যে জায়গাটা, এই যে সাইটটা, আমরা জানি এই সাইটটা দুটো নদীর সঙ্গমে, একটা ভোগাবর এবং আর একটা সাবরমতী, এই দুটো নদীর মাঝখানে লোথাল। এবং এই লোথাল দিয়েই তারা এক্সপোর্ট ট্রেডটা করত সিন্ধু সভ্যতার মানুষ। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসব। নেক্সট কোয়েশ্চেন, দ্য পল্লবা চোলা স্টাইল অফ আর্কিটেকচার ইজ কমনলি নোন অ্যাজ। পল্লবা চোলা স্টাইল অফ আর্কিটেকচার, এই দুটোই সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টি, আমরা জানি পল্লব ডাইনেস্টি এবং চোল ডাইনেস্টি। এই দুটো যে স্টাইল অফ আর্কিটেকচার, এটাকে পাঞ্চ করে কমনলি নোন অ্যাজ, এই দুটোকে আমরা কি বলতে পারি এক কথায়? পল্লবা আর্কিটেকচার, স্টাইল অফ আর্কিটেকচার, নাগারা স্টাইল অফ আর্কিটেকচার, চোলা স্টাইল অফ আর্কিটেকচার, দ্রাবিড়া স্টাইল অফ আর্কিটেকচার। আমরা এটা উত্তর করব লাস্ট অপশানটা, দ্রাবিড়া স্টাইল অফ আর্কিটেকচার। সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলো যে স্টাইলে তৈরি হয়েছে সেই স্টাইলটাকেই আমরা বলছি দ্রাবিড়া স্টাইল অফ আর্কিটেকচার। নাগারা স্টাইলটা হলো মেনলি নর্থ ইন্ডিয়ান যে টেম্পল আর্কিটেকচারের স্টাইল, সেটাকে বলছে নাগারা স্টাইল অফ আর্কিটেকচার। এটা গুপ্তদের সময় মেনলি ডেভেলপ করেছিল। দ্রাবিড়া স্টাইলটা ডেভেলপ করেছিল মেনলি পল্লব আর চোলদের সময়, এই জন্য এটাকে পল্লব চোলা স্টাইল অফ আর্কিটেকচারও অনেকে নাম দিয়েছেন। আর চোলাদের মধ্যে তো এটা রয়েছেই, চোলা বা পল্লব স্টাইল অফ আর্কিটেকচার। সুতরাং এখানে উত্তর আমরা করব দ্রাবিড়া স্টাইল অফ আর্কিটেকচার। এই আর্কিটেকচারের নিয়ম অনুযায়ীতেই তৈরি হয়েছিল সাউথ ইন্ডিয়ান টেম্পলগুলো।
এই দ্রাবিড়া স্টাইল অফ আর্কিটেকচারটাকে যদি আমরা খুব ক্লোজলি ফলো করি তাহলে আমরা দেখতে পাবো এই দ্রাবিড়া স্টাইল অফ আর্কিটেকচারের কয়েকটা পার্ট আছে। যেমন একটা পার্ট হচ্ছে গোপুরম। গোপুরমটা কি? দ্য গেটওয়ে অফ দ্য টেম্পল। মন্দিরে ঢোকার সময় যে প্রবেশ পথ সেটাকে বলছে গোপুরম। নেক্সট যেটা দেখতে পাচ্ছি মণ্ডপ। মণ্ডপ বলে আর একটা পার্ট রয়েছে দ্রাবিড়া স্টাইল অফ আর্কিটেকচারে। মণ্ডপ স্টাইলটা কি না, মণ্ডপটা হচ্ছে কোনটা না, মন্দিরের মধ্যে গেট দিয়ে ঢোকার পর যে উঠোনটা, আঙ্গিনা যেটাকে বাংলায় বলি, মন্দির প্রাঙ্গণ যেটাকে বলি, যেটাকে পেরিয়ে আমাকে মন্দিরে ঢুকতে হবে, সেই পার্টটাকে বলছে মণ্ডপ অ্যাকর্ডিং টু দ্রাবিড়া স্টাইল অফ আর্কিটেকচার। আর একটা পার্ট আমরা বলছি বিমানা। বিমানাটা কি না, দ্য আপার পোর্শন অফ দ্য টেম্পল, টেম্পলের যে ওপরের অংশ সেটাকে বলছে বিমানা। আর লাস্ট পার্ট যেটা মন্দিরে ঢুকে যেখানে দেবতাকে বা দেবীকে অধিষ্ঠিত করা হয়েছে সেটাকে বলছে গর্ভগৃহ বা স্যাংটাম বলে যেটাকে ইংরেজিতে, সেই গর্ভগৃহ। তো এই বিমানা, গোপুরম, মণ্ডপ, গর্ভগৃহ এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য দ্রাবিডিয়ান স্টাইল অফ আর্কিটেকচার। সাউথ ইন্ডিয়ান টেম্পলে আমরা এগুলো সাধারণত দেখতে পাই। পল্লব এবং চোলদের রাজত্বকালে এই স্টাইলটা পপুলার হয়েছিল, এই জন্য এই দ্রাবিডিয়ান স্টাইল অফ আর্কিটেকচারের আর একটা নাম পল্লবা অ্যান্ড চোলা স্টাইল অফ আর্কিটেকচার। আর এই দুটো আর্কিটেকচারের মিক্সড যেটা ছিল, মিক্সচার যেটা ছিল, নাগারা অ্যান্ড দ্রাবিড়া দুটো মিলিয়ে যে স্টাইলটা ডেভেলপ করেছিল সেটাকে বলে ভিসারা স্টাইল। সেটাকে বলে ভিসারা স্টাইল অফ আর্কিটেকচার। এটা আর একটা স্টাইল অফ আর্কিটেকচার আমরা দেখতে পাচ্ছি ডেভেলপ করেছিল ভারতবর্ষে। দ্রাবিড়া অ্যান্ড নাগারা স্টাইলের একটা যুক্ত একটা পাঞ্চ, একটা রেজাল্ট যেটাকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে ভিসারা স্টাইল অফ আর্কিটেকচার। তো এখানে উত্তর আমরা করব দ্রাবিড়া স্টাইল অফ আর্কিটেকচার। তোমরা জানো পল্লব স্টাইল অফ আর্কিটেকচারের একটা বড় এক্সাম্পল মহাবলীপুরমের চ্যারিয়ট টেম্পল, আর চোলদের টেম্পল আর্কিটেকচারের একটা বড় উদাহরণ হলো বৃহদেশ্বর টেম্পল বা রাজরাজেশ্বর টেম্পল, রাজরাজ ওয়ান তৈরি করেছিলেন। এই দুটো এক্সাম্পলের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসব। 3 নম্বর প্রশ্ন, দ্য স্পাইস ডিউরিং দ্য সঙ্গম এজ ওয়াজ নোন অ্যাজ। তোমরা জানো স্পাই বা গুপ্তচর এরা প্রাচীন ভারত থেকে শুরু করে একেবারে মধ্যযুগ, আধুনিক যুগ, এখনও স্পাই ছাড়া কাজ হয় না, আমরা যেটাকে এখন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বলি। সুতরাং এই যে গুপ্তচর ব্যবস্থা, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের খুব প্রাচীনতম ব্যবস্থা। এবং এই স্পাই সিস্টেম বিভিন্ন সময় বিভিন্ন নামে স্পাইদের ডেসক্রাইব করা হয়েছে। এখানে আমাদের প্রশ্ন দিয়েছিল যে সঙ্গম এজ মানে কোন সময়টার কথা আমরা বলতে পারি? 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি, 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি, এই যে পিরিয়ডটা এটাকে আমরা বলবো সঙ্গম পিরিয়ড। সঙ্গম শব্দটার মানে কি? মিলন। এখানে কিসের মিলনের কথা বলা হচ্ছে? সঙ্গম মানে কি? দ্য অ্যাসেম্বলি অফ তামিল পোয়েটস, তামিল কবিদের সম্মেলন হয়েছিল মাদুরাইতে। সেই সঙ্গম, 3টে সঙ্গম হয়েছিল, তামিল কবিদের সম্মেলন হয়েছিল, কবি সম্মেলন, তামিল ভাষা, সাহিত্য, ব্যাকরণকে একটা নতুন রূপ দেওয়ার জন্য। এইটাকেই বলে সঙ্গম, এবং এই এসটাকে বলা হয় সঙ্গম এজ বা সঙ্গম পিরিয়ড। 3rd সেঞ্চুরি বিসি থেকে 3rd সেঞ্চুরি এডি, মোটামুটি এটাই টাইম পিরিয়ড সঙ্গম এজের। এবং এই সঙ্গম এজে আমরা পাচ্ছি 3টে কিংডম ফ্লারিশ করলো। এটা তোমরা নাম দেখেই বুঝতে পারছো যে এটা মেনলি সাউথ ইন্ডিয়ান হিস্ট্রির সঙ্গে রিলেটেড, যেহেতু এই সঙ্গমটা মাদুরাইতে অনুষ্ঠিত হয়েছিল। তো এই যে সঙ্গম, এই সঙ্গম পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি 3টে ডাইনেস্টি রুল করলো ভারতবর্ষে, চোলা, চেরাস অ্যান্ড পান্ডিয়স। এই 3টে ডাইনেস্টিকে আমরা বলতে পারি সঙ্গম ডাইনেস্টি বা সঙ্গম এজের ডাইনেস্টি। চোল, চেরা অ্যান্ড পান্ডিয়স। তোমরা নিশ্চয়ই পড়েছো, এই 3টে ডাইনেস্টির রেফারেন্স আমরা একসঙ্গে পেয়েছি অশোকের 2nd রক এডিক্টে। এই সঙ্গম এজের 3টে ডাইনেস্টির কথা, এই চোল, চেরা, পান্ডেয় 3টেই ছিল সম্রাট অশোকের কন্টেম্পোরারি ডাইনেস্টি। মানে মৌর্যরা যখন রুল করছে উত্তর ভারতে, তখন দক্ষিণ ভারতে রুল করছে, সাউথ ইন্ডিয়া রুল করছে চোল, চেরা, পান্ডেয়, এই ডাইনেস্টিগুলো। এবং তোমরা জানো 2nd রক এডিক্টে অশোক বলছেন তিনি চোল, চেরা, পান্ডেয়তে মেডিকেল মিশন পাঠিয়েছেন
চিকিৎসক দল পাঠিয়েছেন সেখানকার মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য। সেকেন্ড রকের রিগ বলছে। সুতরাং এইটাই হচ্ছে সঙ্গম এজ। এই সঙ্গম এজে প্রচুর ভালো ভালো বই লেখা হয়েছিল। এই সঙ্গম এজের একটা আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ছিল। এই সঙ্গম এজের আলাদা ট্যাক্সেশন সিস্টেম ছিল, সব কিছু আলাদা ছিল। এখানে আমাদের প্রশ্ন যেটা ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে সঙ্গম এজে গুপ্তচরদের কি বলা হতো, স্পাইদের কি বলা হতো। স্পাইদের বলা হতো কি না ওরার্স। সি অপশনটা হবে। সঙ্গম এজে যারা গুপ্তচরের কাজ করতো তাদের বলা হতো ওরার্স। সি অপশনটা রাইট হবে। ওকে, দেখো আমি আগেই বলেছি এই গুপ্তচর ব্যবস্থা কিন্তু আমাদের ভারতবর্ষের একটা খুব প্রাচীনতম ব্যবস্থা। গুপ্তচর ব্যবস্থা বা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে যেটা আমরা বারবার দেখেছি। বৈদিক যুগে এই গুপ্তচরদের বলা হতো স্পশ। ফার্স্ট অপশানে যেটা দিয়েছে স্পশস, এই স্পশরা হচ্ছে কোন সময়ের গুপ্তচর? বৈদিক যুগের গুপ্তচর। বেদিকে যে আমরা এদের রেফারেন্স পাচ্ছি। তারপরে দেখো দূতাস। স্পশ হচ্ছে মেনলি ল্যাটার বেদিক এজে। আর আর্লি বেদিক এজে আমরা পাচ্ছি দূতা, এরা হচ্ছে আর্লি বেদিক এজের স্পাই। আমরা জানি যে রাজাকে মানে আর্লি বৈদিক যুগে রাজাদের সাহায্য করতো যে অফিসিয়ালরা, দূতা, গ্রামণী, বিশপতি, এই যে যারা সাহায্য করতো তার মধ্যে এদের নাম রয়েছে, দূতাদের নাম। দূতারা কারা? না এরা স্পাই, আর্লি বেদিক এজের স্পাই। স্পশ হচ্ছে ল্যাটার বেদিক এজের স্পাই। আর ওররারের কথা আমরা বললাম, ওররার হচ্ছেন সঙ্গম এজের যারা স্পাই ছিল তাদের বলা হতো ওররার। আর একটা গুপ্তচরের নাম আমরা পাই মধ্যযুগে গিয়ে, সুলতানি যুগে গিয়ে। গিয়াসুদ্দিন বলবান এটা ইন্ট্রোডিউস করেছিলেন, দেওয়ানি বারিদ। অর্থাৎ মুসলিম পিরিয়ডে বলবানের রাজত্বকালে স্পাইরা পরিচিত হলো কি নামে? বারিদ নামে। এবং সুলতানি যুগে এদের বারিদ নামেই ডাকা হতো। আর ডিপার্টমেন্টটাকে বলা হতো দেওয়ানি বারিদ, যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টটা তৈরি করেছিলেন বলবান সেটাকে। ওকে, তাহলে আমাদের এখানে উত্তর হবে ওররার্স। সঙ্গম এজে স্পাইদের বলা হতো ওররার্স। সি অপশনটা রাইট। নেক্সট কোয়েশ্চেনে আসবো আমরা। হু ইজ নোন অ্যাজ দ্য প্লেটো অফ দ্য জাট ট্রাইব? জাট ট্রাইবের প্লেটো হিসেবে কাকে আমরা শনাক্ত করতে পারি? বা জাট বলে যে ট্রাইবটা ছিল বা জাট বলে যে সম্প্রদায়টা, তোমরা জানো এই জাটরা বিদ্রোহ ঘোষণা করেছিল ঔরঙ্গজেবের এগেনস্টে। ঔরঙ্গজেবের ধর্মনীতির বিরুদ্ধে সমস্ত হিন্দু কমিউনিটি বিদ্রোহ ঘোষণা করেছিল। সেই বিদ্রোহ ঘোষণা করেছিল সেই জাট ট্রাইব যারা, এই জাটদের, জাট সম্প্রদায়ের প্লেটো কাকে বলা হয়? প্লেটোর নাম তোমরা শুনেছ নিশ্চয়ই, বিখ্যাত একজন দার্শনিক প্লেটো। এই জাট সম্প্রদায়ের প্লেটো বলা হয় কাকে? লাস্ট অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে সুরজমল। ইনি কেন বলা হয়? সুরজমল শুধু শাসক ছিলেন না, তিনি ছিলেন একজন বড় ফিলোসফার, বড় একজন থিঙ্কার বা চিন্তাবিদ। সেই জন্য এই সুরজমলকে উপাধি দেওয়া হয়েছিল প্লেটো অফ দ্য জাট ট্রাইব। তোমরা জানো ইতিহাসে এরকম বহু বিখ্যাত মানুষের নাম আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের হিস্ট্রি থেকে পাই, যাদের সঙ্গে তুলনা করা হয়েছিল আমাদের ভারতবর্ষের অনেককে। যেমন আমরা দেখতে পাচ্ছি নেপোলিয়ান বোনাপার্ট, তার সঙ্গে তুলনা করা হয়েছিল বেশ কিছু আমাদের ভারতবর্ষের শাসককে। যেমন আলেকজান্ডার দ্য গ্রেট, তার সঙ্গে তুলনা করা হয়েছিল আমাদের আলাউদ্দিন খিলজিকে। যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিখ্যাত ফিলোসফার সক্রেটিসের সঙ্গে তুলনা করা হয়েছিল, বা সক্রেটিসের সঙ্গে তুলনা করা হয়েছিল কাকে? না আমরা জানি এমজি রানাডেকে। এরকম কিছু বিখ্যাত ব্যক্তিত্ব আছে যাদের নাম আমরা পেয়েছি এই ইন্ডিয়ান হিস্ট্রিতে, যাদের সঙ্গে আমাদের ভারতের ইতিহাসের বিখ্যাত অনেক ব্যক্তিত্বকে তুলনা করা হয়েছে। তার মধ্যে প্লেটো একটা। প্লেটোর জাট সম্প্রদায়ের প্লেটো যদি আমরা বলি তাহলে সুরজমলকে বলবো, বিকজ অফ হিজ ফিলোসফিক্যাল এক্সেলেন্স, বিকজ অফ হিজ থিঙ্কিং এবিলিটি, সেই জন্য তাকে এই টাইটেল দিয়েছিল হিস্টোরিয়ানরা। নেক্সট কোয়েশ্চেনে আসবো এবার, কোয়েশ্চেন নাম্বার 5। সার্টেন মুভমেন্টস অফ দ্য আর্লি 20th সেঞ্চুরি
described as movements from below. What does it mean? আমরা জানি যে হিস্ট্রি মানেই হচ্ছে আপার ক্লাসদের ইতিহাস, আপার ক্লাসদের গল্প। শাহজাহানের গল্প, ঔরঙ্গজেবের গল্প, বাবরের গল্প, এরকম আমরা জানি। বিখ্যাত ব্যক্তিত্বদের গল্প, রামমোহনের গল্প, বিদ্যাসাগরের গল্প, মানে হিস্ট্রি ফ্রম দ্য অ্যাবাভ। হিস্ট্রি মানেই হচ্ছে ওপরতলার মানুষদের ইতিহাস, তাদের জীবন, তাদের লেখা বই, তাদের দর্শন, এইটা। কিন্তু ইতিহাসে একটা নতুন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি ডেভেলপ করেছে পরবর্তী সময়, যেটাকে বলে হিস্ট্রি ফ্রম দ্য বিলো। এই গ্রুপটা বলছে যে হিস্ট্রি ওপর থেকে শুরু হয়নি, হিস্ট্রি শুরু হয়েছে গ্রাসরুট লেভেল থেকে। কৃষকরা বিদ্রোহ, কৃষকরা ইতিহাস তৈরি করছে, শ্রমিকরা ইতিহাস তৈরি করছে, অস্পৃশ্য যাদের আমরা বলছি তারা ইতিহাস তৈরি করেছে। হিস্ট্রি ফ্রম দ্য বিলো, এই গ্রুপটাকে বলা হয় সাবঅল্টার্ন গ্রুপ। হিস্ট্রির এই থট যারা পোষণ করেন তাদের বলা হয় সাবঅল্টার্ন হিস্টোরিয়ান, যারা হিস্ট্রি ফ্রম দ্য বিলো এই থিওরিতে বিশ্বাস করেন। আমরা এখানে কোয়েশ্চেনটা দেখব, সার্টেন মুভমেন্টস অফ দ্য আর্লি 20th century ডেসক্রাইবড অ্যাজ দ্য মুভমেন্টস ফ্রম দ্য বিলো ওয়্যার। কোন মুভমেন্টগুলোকে আমরা বলতে পারি হিস্ট্রি ফ্রম দ্য বিলো? কাস্ট মুভমেন্ট, পিজেন্ট অ্যান্ড ট্রাইবাল মুভমেন্টস, রেভলিউশনারি মুভমেন্ট, সোশিও রিলিজিয়াস মুভমেন্ট। আমরা জানি এগুলো, এই চারটে মুভমেন্টই কিন্তু ইতিহাসে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে কোনো না কোনো সময় হয়েছে। পিজেন্ট রিভোল্ট হয়েছে, ট্রাইবাল রিভোল্ট হয়েছে, কাস্ট মুভমেন্ট হয়েছে, বিপ্লবী আন্দোলন হয়েছে আমরা জানি, সোশিও রিলিজিয়াস মুভমেন্ট হয়েছে 19th centuryতে আমরা জানি, এগুলো সব হয়েছে। কিন্তু এর মধ্যে কোনটাকে আমরা শনাক্ত করতে পারি হিস্ট্রি ফ্রম দ্য বিলো? আমরা অবভিয়াসলি, আমি আগেই বলেছি, হিস্ট্রি ফ্রম দ্য বিলো বলতে আমরা কাদের আন্দোলনকে বুঝি, কাদের হিস্ট্রিকে বুঝি। বি অপশানে যেটা আছে, পিজেন্ট এবং ট্রাইবাল মুভমেন্টস যেগুলো ভারতবর্ষে হয়েছিল, সেই ট্রাইবাল মুভমেন্ট, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, যাদেরকে আমরা একদম মার্জিনাল ক্লাস হিসেবে মনে করি, তাদের যে ইতিহাস সেটাকেই আমরা বলছি সাবঅল্টার্ন হিস্ট্রি। তাহলে এখানে উত্তর হবে সাবঅল্টার্ন বা মুভমেন্টস ফ্রম দ্য বিলো বলতে আমরা কোনটাকে বুঝবো? পিজেন্ট অ্যান্ড ট্রাইবাল মুভমেন্টসগুলোকে। এগুলোকেই আমরা বলবো, এই বিদ্রোহের ইতিহাসটাকেই আমরা বলবো যে সাবঅল্টার্ন হিস্ট্রি বা হিস্ট্রি ফ্রম দ্য বিলো। ওকে, সুতরাং এখানে উত্তর করব আমরা পিজেন্ট অ্যান্ড দ্য ট্রাইবাল মুভমেন্টস ফ্রম দ্য বিলো। এই গ্রুপটাকে বলা হয় সাবঅল্টার্ন গ্রুপ। এই মতবাদে যারা বিশ্বাস করেন যেসব হিস্টোরিয়ানরা, তাদের বলে সাবঅল্টার্ন হিস্টোরিয়ান। ওকে, এর মধ্যে আমরা বিখ্যাত ঐতিহাসিক গৌতম ভদ্রের নাম পাই। গৌতম ভদ্র বলে একজন বিখ্যাত ঐতিহাসিক, যিনি এই থটে বিশ্বাস করতেন, যিনি এই সাবঅল্টার্ন থটটাকে নিয়ে কাজ করেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মুভমেন্টের ওপর। নেক্সট প্রশ্নে আমরা আসবো, 6 নম্বর প্রশ্নে। দ্য প্রিকারসার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কংগ্রেসের প্রিকারসার বলতে আমরা কাদের বুঝবো? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, দ্য ইন্ডিয়ান ইউনিয়ন। এর মধ্যে কংগ্রেসের পূর্বসূরি বলতে আমরা কি বুঝবো? এটা কিন্তু খুব একটা কনফিউজিং কোয়েশ্চেন। এটা আমি অনেকবার ক্লাসে বলেছি এবং প্রচুর স্টুডেন্ট এটা ভুল করে। দুটো প্রশ্ন দেয়, একটা প্রিকারসার দেয় আর একটা দেয় সোর্স অফ ইন্সপিরেশন। কংগ্রেস তৈরি হওয়ার সোর্স অফ ইন্সপিরেশন হিসেবে কোন সংগঠন কাজ করেছিল, আর একটা দেয় কংগ্রেসের পূর্বসূরি বলতে আমরা কোন সংগঠনকে বলবো, বা যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস তৈরির প্রেরণাটা এলো মেনলি। এখানে প্রিকারসার বলেছে, প্রিকারসার মানে আমরা উত্তর করব সেকেন্ড অপশানটা, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। আমরা জানি 1883-তে সমস্ত ভারতবর্ষের, সারা ভারতবর্ষের সমস্ত ইম্পর্টেন্ট পলিটিক্যাল লিডাররাই কনফারেন্সে জয়েন করেছিলেন 1883-তে। সেই 1883-এর যে কনফারেন্স, সোশ্যাল কনফারেন্স, আনন্দমোহন বোস, এস.এন. ব্যানার্জি এদের নেতৃত্বে সংগঠিত হয়েছিল, সেখানে এরা অ্যাসেম্বল হয়ে ঠিক করেছিল যে একটা ন্যাশনাল পলিটিক্যাল প্ল্যাটফর্ম চাই। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই রিজিওনাল পলিটিক্যাল পার্টি দিয়ে কিছু হবে না, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে সারা ভারতবর্ষের মানুষ যে প্ল্যাটফর্ম থেকে লড়াই করতে পারে। তো এই যে ন্যাশনাল কনফারেন্স 1883-তে, এই ন্যাশনাল কনফারেন্সটাই হয়ে উঠেছিল মেনলি কংগ্রেস তৈরির একটা প্রেরণা, ন্যাশনাল পলিটিক্যাল পার্টি তৈরির প্রেরণা। তাহলে প্রিকারসার যদি বলে তো আমরা উত্তর করব, আমি আগে অনেকবার ডিসকাস করেছি এই প্রশ্নটা, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। আর যদি সোর্স অফ ইন্সপিরেশন বলে
তাহলে আমরা পাবো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা, যেটা 1876 সালে তৈরি করেছিলেন এস.এন. ব্যানার্জি এবং আনন্দমোহন বোস, এরা দুজনে মিলে। তাহলে আমরা এখানে উত্তর করব অবভিয়াসলি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স 1883। নেক্সট কোয়েশ্চেনে আসবো আমরা, হু ওয়ার ডেজিগনেটেড অ্যাজ নিও ন্যাশনালিস্ট? নিও ন্যাশনালিস্ট, আর্লি ন্যাশনালিস্ট, র্যাডিক্যালস অ্যান্ড লিবারেলস, চারটে শব্দ একদম মাথার ভেতর ঢুকিয়ে রাখতে হবে। আমি আরেকবার বলি, চারটে শব্দ: নিও ন্যাশনালিস্ট, আর্লি ন্যাশনালিস্ট, র্যাডিক্যালস অ্যান্ড লিবারেলস। এই চারটে ডেজিগনেটেড ওয়ার্ড আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তার মধ্যে একটা ওয়ার্ড আমরা সামনে দেখতে পাচ্ছি, নিও ন্যাশনালিস্ট। এদের মধ্যে নিও ন্যাশনালিস্ট বলতে আমরা কাদের বুঝবো? এখানে চারটে অপশান দিয়েছে, এই চারটে অপশানে যে চারটে থটের কথা দিয়েছে, এই চারটে থটই কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনে ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। এক্সট্রিমিস্ট থট, রেভলিউশনারি থট, মডারেট থট, স্বরাজিস্ট থট। চারটে থটই তোমরা জানো তাদের মতো করে ভারতের স্বাধীনতা আন্দোলনকে সমৃদ্ধ করেছে। প্রত্যেকের কিন্তু কন্ট্রিবিউশন আছে স্বাধীনতা আন্দোলনে। ওকে, তো এর মধ্যে বলছে কোন গ্রুপটাকে আমরা বলতে পারি নব্য জাতীয়তাবাদী, নিও ন্যাশনালিস্ট। আমরা কোন গ্রুপটাকে বলতে পারি? আমরা এক্সট্রিমিস্ট যারা, চরমপন্থীদের আর একটা নাম ছিল নিও ন্যাশনালিস্ট, আর এই চরমপন্থীদেরই বলা হতো র্যাডিক্যালস। তো আমি চারটে শব্দ বলেছিলাম, র্যাডিক্যালস, তার মধ্যে র্যাডিক্যালস আর নিও ন্যাশনালিস্ট, এই দুটো শব্দ বোঝায় কাদের? এক্সট্রিমিস্টদের। আর মডারেটদের কি বলা হয়? মডারেটদের বলা হচ্ছে কি না লিবারেলস আর আর্লি ন্যাশনালিস্ট। মডারেটদের বলা হচ্ছে আর্লি ন্যাশনালিস্ট বা বলা হচ্ছে কি না আদি জাতীয়তাবাদী। আদি জাতীয়তাবাদী বা আর্লি ন্যাশনালিস্ট বা লিবারেলস। ঠিক আছে, একবার বিসিএসে প্রশ্ন এসেছিল ভারতের ইতিহাসে লিবারেল ফেজ কত থেকে কত। অনেক স্টুডেন্ট ঘাবড়ে গেছিল, লিবারেল ফেজ আবার কি? মডারেট ফেজ শুনেছি। তো এই লিবারেল ফেজ মানে মডারেট ফেজটাই জানতে চাইছে কত থেকে কত, 1885 থেকে 1905। তাহলে এরকমভাবে দিতে পারে র্যাডিক্যাল ফেজটা কত, নিও ন্যাশনালিস্টদের ফেজটা কত থেকে কত, আর্লি ন্যাশনালিস্টদের ফেজটা কত থেকে কত। সেই জন্য এই চারটে ডেজিগনেশন আমাদের মনে রাখতে হবে: নিও ন্যাশনালিস্ট, আর্লি ন্যাশনালিস্ট, র্যাডিক্যালস অ্যান্ড লিবারেলস। ওকে, আর স্বরাজিস্ট যারা ছিল, রেভলিউশনারিস্টদের ওইভাবে আলাদা করে কিছু ডেজিগনেশন সেভাবে কিছু নেই। স্বরাজিস্টদের কি বলা হতো না প্রো চেঞ্জার্স। তোমরা জানো প্রো চেঞ্জার এবং নো চেঞ্জার দুটো ভাগে কংগ্রেস ভাগ হয়ে গেছিল 1922-এ। তো এই ভাগটার মধ্যে যারা প্রো চেঞ্জার, যারা গান্ধীর বিরোধিতা করলো, তারা কংগ্রেস থেকে বেরিয়ে এসে স্বরাজ্য দল তৈরি করেছিল। এই স্বরাজিস্ট যারা ছিল, মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, এরা আর একটা কী নামে পরিচিত ছিল? প্রো চেঞ্জার্স। তাহলে স্বরাজিস্ট ওয়ার অলসো নোন অ্যাজ প্রো চেঞ্জার্স। ঠিক আছে, তাহলে মডারেটরা হচ্ছে আর্লি ন্যাশনালিস্ট বা লিবারেলস, স্বরাজিস্টরা হচ্ছে প্রো চেঞ্জার্স, আর এক্সট্রিমিস্টরা হলো নিও ন্যাশনালিস্ট এবং র্যাডিক্যালস। আমরা নেক্সট প্রশ্নে আসবো, 8 নম্বর প্রশ্নে। দ্য আইএনসি বিকেম বোথ ইন্ডিয়ান অ্যান্ড ন্যাশনাল ইন রিয়েলিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন রেয়ার অ্যাট দ্য। বলছে জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে ইন্ডিয়ান হলো, খুব বেশিভাবে ভারতীয় হয়ে উঠল এবং খুব বেশিভাবে ন্যাশনাল হয়ে উঠল। ইন রিয়েলিটি, বাস্তবে নাম তো ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বাট ইন রিয়েলিটি কোন সেশনে এসে আমরা দেখলাম এই দুটো কথা বাস্তবে রূপায়িত হলো? ইন্ডিয়ান, ভেরি মাচ ইন্ডিয়ান অ্যান্ড ভেরি মাচ ন্যাশনাল। এটা হয়েছিল লখনৌ সেশন 1916-এ, 1916-র লখনৌ অধিবেশনে। কেন হয়েছিল যদি তার কারণ তোমরা জিজ্ঞেস করো, জানতে চাও, তাহলে আমার কাছে যে এক্সপ্লানেশনটা আছে সেটা হলো লখনৌ সেশন এমন একটা সেশন, যে সেশনটাকে আমরা বলি একটা মিলনের সেশন, একটা যোগফলের সেশন। কেন বলি? তার কারণ এই সেই লখনৌ সেশন যেখানে মডারেট অ্যান্ড এক্সট্রিমিস্ট এক হয়েছিল। কংগ্রেস সত্যিই একটা ন্যাশনাল পলিটিক্যাল পার্টিতে পরিণত হয়েছিল 16-তে এইটা। আর এই সেশনেই আমরা দেখতে পাচ্ছি কি না ওই কংগ্রেস এবং মুসলিম লীগের একটা মেলবন্ধন আমরা দেখতে পাচ্ছি 1916 লখনৌ প্যাক্টে।
তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস ইন এ ট্রু সেন্স ইন্ডিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল হয়ে উঠেছিল এই সেশনে। কেন? তার কারণ মডারেট এবং এক্সট্রিমিস্টদের রিউনিয়ন, আর একদিকে হলো কংগ্রেস আর মুসলিম লীগের একটা কি বলবো একটা অ্যামালগামেশন বা একই সঙ্গে লড়াই করার একটা অঙ্গীকার। এই দুটো কারণেই এটা বলা হলো বোথ ইন্ডিয়ান আর ন্যাশনাল ইন রিয়েলিটি। ঠিক আছে, তাহলে আমরা উত্তর করব লখনৌ সেশন 1916-এ এই ঘটনাটা ঘটল। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে আসবো। 9 নম্বর প্রশ্নে আমরা আসবো। 9 নম্বর প্রশ্ন বলছে দ্য হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন মুভমেন্ট এন্ডেড উইথ দ্য ডেথ অফ, বলছে এই যে বিখ্যাত অর্গানাইজেশন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, নামটা ভালো করে সবাই লক্ষ্য করো, নামটার মধ্যে একটা ভ্যারিয়েশন আছে। প্রথমে নাম ছিল কি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, 1924 চন্দ্রশেখর আজাদরা তৈরি করলো, আরও অনেকে ছিলেন এর সঙ্গে। এরপর ভগৎ সিং এটার নামটা চেঞ্জ করে আনলেন, সোশ্যালিস্ট কথাটাকে অ্যাড করলেন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, তোমরা জানো। ওকে, এই পার্টিটা আমরা জানি যে 1925-এ হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, তখন নাম ছিল 25-এ, 26-এ এই নামটা অ্যাড হয়েছিল, সোশ্যালিস্ট নামটা অ্যাকচুয়ালি। তো এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1925-এ কাকুরি কনস্পিরেসি করেছিল, তোমরা জানো, বিখ্যাত ট্রেন ডেকয়েটি। তো এই দলটার যে প্রভাব, এই দলটার মুভমেন্টটা শেষ হয়ে গেল কার মৃত্যুর পর? ভগৎ সিংয়ের মৃত্যুর পর। যে কটা নাম দিয়েছে সব কটাই অবভিয়াসলি এই দলের সঙ্গে যুক্ত। ভগৎ সিং, রামপ্রসাদ বিসমিল, সরফরোশ কি তামান্না, যার নাম উঠলেই আমাদের মনে আসে সেই বিখ্যাত গান সরফরোশ কি তামান্না, সেই রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ, যোগেশচন্দ্র চ্যাটার্জি। এর মধ্যে কার মৃত্যুর সঙ্গে সঙ্গে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের যে আন্দোলন সেটা শেষ হয়ে গেল? এখানে উত্তর হবে চন্দ্রশেখর আজাদ। আমরা জানি চন্দ্রশেখর আজাদ পুলিশ এনকাউন্টারে মারা গেছিলেন অ্যালফ্রেড পার্কে, এলাহাবাদে, যে পার্কটার এখন নাম এর নামে চন্দ্রশেখর আজাদ পার্ক। সেই তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই এই দলের যে আন্দোলন, যে দলের যে অ্যাক্টিভিটি, সেটা শেষ হয়ে গেছিল। ঠিক যেমনটা হয়েছিল চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর। চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর আমরা কি দেখলাম? স্বরাজ্য দলের যে অ্যাক্টিভ রোলটা সেটা আস্তে আস্তে ডাই ডাউন হয়ে গেল, সেটা আস্তে আস্তে কমে গেল উইথ দ্য ডেথ অফ চিত্তরঞ্জন দাস। এখানেও আমরা সেম ঘটনা দেখলাম যে চন্দ্রশেখর আজাদের মৃত্যুর পর এই দলের যে আন্দোলন, যে অ্যাক্টিভিটি, সেটা আস্তে আস্তে কমে গেল বা শেষ হয়ে গেল। তাহলে উত্তর আমরা করব অবভিয়াসলি চন্দ্রশেখর আজাদ। 10 নম্বর প্রশ্নে আসবো। আ মুসলিম অর্গানাইজেশন হুইচ প্রপোজ ডিউরিং দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার that Muslims should participate and try to reach an accord with the Congress, বলছে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন চলছে, মানে 14 থেকে 18-র মধ্যে, 1914 থেকে 1918-এর মধ্যে, এর মধ্যে কোন দলটা বা কোন আন্দোলনটা বলতে চেয়েছিল যে কংগ্রেসের সঙ্গে একটা সন্ধি করা উচিত, যদি ব্রিটিশদের বিরুদ্ধে সত্যিকারের একটা পজিটিভ মুভমেন্ট করতে হয়, ভারতবর্ষকে যদি স্বাধীন করতে হয়, তাহলে কংগ্রেসের সঙ্গে মুসলিমদের একটা অ্যাকর্ড করা উচিত। মুসলিম শুড পার্টিসিপেট অ্যান্ড ট্রাই টু রিচ অ্যান অ্যাকর্ড। আলাদা করে হবে না, আলাদা করে হলেই আন্দোলন একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দিকে এগোবে। তার বদলে দুটোকে এক করার একটা পরিকল্পনা নিতে হবে। এই কনসেপ্টটা মেনলি কাদের থেকে উঠে এসেছিল? এই হিন্দু আর মুসলিমদের যে মিলনের কনসেপ্টটা। 4টে দলের নাম দেওয়া আছে এখানে, 4টে। মুসলিম লীগ, আহমেদিয়া মুভমেন্ট 1890-তে হয়েছিল, মির্জা গুলাম আহমেদ করেছিলেন। কাইদান বলে একটা জায়গা পাঞ্জাবে, তোমরা পড়েছো। মুসলিম লীগের তোমরা কথা সবাই জানো, 1906 তৈরি হয়েছিল। এহেরার লীগ আর দেওবান মুভমেন্ট, এর মধ্যে কারা এই কথাটাকে উপস্থাপন করেছিল যে একটা অ্যাকর্ড দরকার, একটা সন্ধি দরকার মুসলিমদের সঙ্গে কংগ্রেসদের? এটা করেছিল সি অপশানে যেটা আছে, অহরার লীগ। এটা অ্যাকচুয়ালি একটা প্রো মুসলিম অর্গানাইজেশন, বাট এরা একটা লিবারেল আউটলুক নেবার চেষ্টা করেছিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্রিটিশদের বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে হয়ে
একটা ব্রিটিশ বিরোধী আন্দোলন বা ব্রিটিশ বিরোধী প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছিল এহরার লীগ। এই এহরার লীগ বা এরা যে আন্দোলনটা করেছিল 14 থেকে 18-র মধ্যে, এই আন্দোলন থেকে উঠে এসেছিল এই ব্যাপারটা যে একটা সন্ধি দরকার কংগ্রেসের সঙ্গে হাত মেলালেই তবে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন সার্থকতার পথে এগোবে। তাহলে আমরা উত্তর করব অহরার লীগ, সি অপশানটা উত্তর হবে। এটা একটা অবভিয়াসলি প্রো মুসলিম অর্গানাইজেশন, বাট তাদের আউটলুকটা ছিল অনেকটাই লিবারেল এই স্বাধীনতা আন্দোলন সম্পর্কে। নেক্সট আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 11-এ। দ্য কান্দাহার এডিক্ট অফ অশোকা ওয়াজ রিটেন ইন Aramaic, Brahmi, Greek, both Aramaic and Greek. কান্দাহার এডিক্ট, আমরা জানি যে অশোকের যে শিলালিপিগুলো, এগুলোর লোকেশন অনুযায়ী স্ক্রিপ্ট চেঞ্জ হয়েছে, ওকে, লেখা চেঞ্জ হয়েছে। হার্ট অফ ইন্ডিয়াতে যে শিলালিপিগুলো পাওয়া গেছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, যেগুলো হার্ট অফ ইন্ডিয়া, সেখানে ইউজ হয়েছে কিন্তু ব্রাহ্মী স্ক্রিপ্ট, এক্সক্লুসিভলি ইন্ডিয়ান স্ক্রিপ্ট। কিন্তু নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে আমরা যে স্ক্রিপ্টগুলো পাচ্ছি, যে শিলালিপিগুলো পাচ্ছি, তার মধ্যে কান্দাহার বুঝতেই পারছো, কাবুল, কান্দাহার, হিরাট, এর জিওগ্রাফিক্যাল লোকেশন তোমরা বুঝতেই পারছো, নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। সেইখান থেকে যে স্ক্রিপ্টগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু গ্রিক এবং অ্যারামিকের মিশ্রণ। গ্রিক এবং অ্যারামিক দুটো ভাষাতে পাওয়া যাচ্ছে। গ্রিক এবং অ্যারামিক এই দুটোই গ্রিক স্ক্রিপ্ট, এই দুটো স্ক্রিপ্টে আমরা পাচ্ছি। তাহলে কান্দাহার এডিক্ট অশোকা কোন স্ক্রিপ্টে লেখা? বোথ অ্যারামিক অ্যান্ড গ্রিক, দুটোর ভাবই আমরা পাচ্ছি। শুধু এটা বলে নয়, আমরা যে কটা ইনস্ক্রিপশন পেয়েছি নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া থেকে, সেখানে এই মিক্সচার দেখতে পাচ্ছি, গ্রিক অ্যান্ড অ্যারামিক স্ক্রিপ্টের একটা মিক্সচার। সুতরাং এখানে উত্তর আমরা করব অবভিয়াসলি লাস্ট অপশানটা, কান্দাহার এডিক্ট অফ অশোকা, যেখানে লেখা হয়েছিল এই অ্যারামিক এবং গ্রিক স্ক্রিপ্টে। কেন অশোক ওখানে গ্রিক এবং অ্যারামিক স্ক্রিপ্ট ইউজ করলেন কেন? এই প্রশ্ন উঠতেই পারে। উত্তরটা হচ্ছে এটাই যে তোমরা জানো নিশ্চয়ই যে নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে একটা গ্রিক কলোনি তৈরি হয়েছিল আলেকজান্ডারের আক্রমণের পর। ইন্দো গ্রিকরা সেখানে রাজত্ব করেছিল, ডিমিট্রিয়াস, মিনান্ডার, এরা রাজত্ব করেছিল, একটা বড় গ্রিক কলোনি তৈরি হয়েছিল। অশোক চেয়েছিলেন যে ওখানকার মানুষ যাতে অশোকের মেসেজটা পড়তে পারে, বুঝতে পারে, সেই জন্য তিনি ওখানকার মানুষের জন্য তিনি এই দুটো স্ক্রিপ্ট ইউজ করেছিলেন ওই নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ায় যে শিলালিপিগুলো তিনি করেছিলেন সেইখানে। সুতরাং কান্দাহার ইনস্ক্রিপশানে ইউজ হয়েছিল অ্যারামিক এবং গ্রিক। কেন ইউজ হয়েছিল? কারণটা হচ্ছে এইটা, যেহেতু ওখানে একটা গ্রিক কলোনি ডেভেলপ করেছিল। আমরা লাস্ট কোয়েশ্চেনে আসবো। The foreign traveler named one of the famous Vijayanagara coins as pagoda. Originally it was, যারা ফরেন ট্রাভেলার এসছিল, যেমন ডমিনিগো পায়েজ, যারা এসছিল তোমার বিভিন্ন দেশ থেকে, বিজয়নগর কিংডমের ইতিহাস যারা লিখেছিল, তো এই যে ফরেন ট্রাভেলাররা এসছিল তারা বিজয়নগরের মুদ্রাকে বলেছিল প্যাগোডা, কিন্তু এটার অরিজিনাল নামটা ছিল অন্য। সেই অরিজিনাল নামটা কোনটা ছিল? পান, বরাহ, হুন, পানাম, এর মধ্যে কোনটা আমরা বলতে পারি? বি অপশানটা আমরা বলতে পারি বরাহ। বিজয়নগর কিংডমের অ্যাকচুয়ালি মুদ্রার নাম ছিল বরাহ, যে মুদ্রাটাকে ফরেন ট্রাভেলাররা বলেছেন প্যাগোডা নাম দিয়েছিলেন, তাদের কাছে এটা প্যাগোডা নামকরণ করা হয়েছিল তাদের দ্বারা। সুতরাং বরাহ যেটা, প্যাগোডাও সেটা। বি অপশানটা রাইট হবে। তোমরা জানো বিজয়নগর কিংডমের রাজারা বিষ্ণুর ভক্ত ছিল, বিষ্ণুর পুজো করত, আর বরাহ অবতার বিষ্ণুর 10 অবতারের এক অবতার, সেই জন্য এদের এই মুদ্রাটার নাম ছিল বরাহ। এটা ছিল অবভিয়াসলি একটা গোল্ড কয়েন। তাহলে এখানে আমরা উত্তর করব বি অপশানটা, 12 নম্বরের বি অপশানটা রাইট হবে। ওকে, সুতরাং আজকে আমরা এত পর্যন্তই করলাম, 12টা প্রশ্ন। আমরা এই প্রশ্নগুলো থেকে বিভিন্ন রকমের ইনফরমেশান পেলাম, যেরকম অন্যান্য দিনেও পাই। আমরা আগামী দিনেও আরও এরকম গুরুত্বপূর্ণ কিছু ক্লাস করব। সামনে তোমাদের পরীক্ষা রয়েছে, এগুলো ভালো করে প্রিপারেশান নাও এবং ভালো করে ক্লাসগুলো অ্যাটেন্ড করো।
আমরা আবার নতুন প্রশ্ন উত্তর সেশনে আসবো আগামী দিনে। আজকে এত পর্যন্তই, আবার অন্য ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।